এ কি তনয়া, তুই রান্নাঘরে কেন ঢুকলি? শ্বশুরবাড়িতে এসেছিস তো 1 মিনিটও বিশ্রাম নিচ্ছিস না। অফিস, সংসার সব সামলাতে সামলাতে এমনিতেই বেহাল অবস্থা। যা, নিজের ঘরে গিয়ে একটু রেস্ট নে। মেয়েকে কথাগুলো বলে ছায়াদেবীর রান্নাঘরের দিকে তাকিয়ে আবার বললেন, শোনো বৌমা, সবচেয়ে বড় মাছের মাথাটা দিয়ে কিন্তু মুড়িঘণ্ড হবে। অরবকে বলেছিলাম বড় সাইজের পেটি আনতে, এনেছে তো? দেখি কোথায় রেখেছ। নন্দা শান্ত গলায় বলল, হ্যাঁ মা, মাছটা লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর শোনো, গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রাখবে। পায়েসটা কিন্তু আমি নিজেই বানাবো। কথা শেষ করে ছায়াদেবীর রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন। নন্দা আবার নিজের কাজে মন দিল। রান্নার এত আয়োজন, মুড়িঘণ্ড, সর্ষে ইলিশ, পোস্ত, 5 রকম ভাজা, পটল চিংড়ি, পায়েস, সবকিছুই আজ তার হাতেই তৈরি হচ্ছে। ঠিক তখনই পাশ থেকে কাজের মেয়ে মান্দা বলল, বৌদিমণি, বাসনগুলো মেজে রেখে দিয়েছি, এবার কি কি সবজি কাটবো। কিন্তু নন্দা যেন শুনতেই পেল না। অন্যমনস্কভাবে কড়াইয়ের ডাল নাড়ছিল সে। মান্দা আবার ডাকলো, ও বৌদিমণি, কি এত ভাবছ? চমকে উঠে নন্দা বলল, কিছু বললে? মান্দা হেসেই বলল, তোমার মনটা যে কোথায় আছে, মুখ দেখেই বোঝা যাচ্ছে খুব চিন্তায় আছো। কি হয়েছে বলো না। নন্দা দীর্ঘশ্বাস ফেলে বলল, বাবার শরীরটা একেবারে ভালো নেই। মা চলে যাওয়ার পর বাবা ছাড়া আমার আর কেউ নেই। ভেবেছিলাম আজ বিকেলে একবার দেখিয়ে আসব, ডাক্তারও দেখিয়ে আনতাম। কিন্তু হঠাৎ করে তনয়া আর রণজয় চলে এলো। এত আয়োজনের মধ্যে এখন কি করে যাব বুঝতে পারছি না। মান্দা বলল, তা গিন্নিমাকে বললেই তো হয়। নন্দা মৃদু হেসে মাথা নাড়ল, না মান্দাদি, এই নিয়ে আর একটা অশান্তি হোক, সেটা আমি চাই না। কথা ঘুরিয়ে সে বলল, শোনো, আগে ইলিশ মাছটা কেটে ফেলো। সর্ষে ইলিশ আর পোস্ত হবে, তারপর 5 রকম ভাজা, আর শুধু পটল চিংড়ি হবে। তাই পটল আর আলু অল্প করে কেটো। মান্দা কাজ করতে করতে বলল, তুমিও যে কি করে সব সহ্য করো। তনয়া দিদি তোমাকে সাহায্য করতে এলেও গিন্নিমা কিছু করতে দেন না। আমার মনে হয় তোমার বাবার শরীর খারাপের কথা গিন্নিমাকে বলে আজ বিকেলেই চলে যাওয়া উচিত। নন্দা তাড়াতাড়ি বলল, আস্তে কথা বলো, উনি শুনে ফেললে আর রক্ষা থাকবে না। ঠিক সেই সময় নন্দার ফোন বেজে উঠল। ফোন ধরতেই ওপার থেকে ভেসে এলো বাবার কাপা গলা, হ্যাঁ রে মা, আজ বিকেলে আসছিস তো? বুকের ব্যথাটা আবার যেন একটু একটু করে বাড়ছে। বাবার কথা শুনে নন্দার বুকটা মোচড় দিয়ে উঠল। সে নিজেকে সামলে বলল, তুমি একটু অপেক্ষা করো বাবা। মিনতি দিকে ফোনটা দাও। মিনতি ফোন ধরতেই নন্দা জিজ্ঞেস করল, বাবাকে খাইয়েছ? মিনতি বলল, হ্যাঁ, খাইয়ে দিয়েছি, কিন্তু বুকের যে কষ্টতার কথা বলছে সেটা এখনও কমেনি। নন্দা উদ্বিগ্ন গলায় বলল, আজ অন্তত সন্ধ্যা পর্যন্ত থেকো মিনতিদি, আমি দেখছি কি করা যায়। মিনতি আশ্বাস দিয়ে বলল, তুমি একদম চিন্তা করো না, আমি আছি। মা মারা যাওয়ার পর বাবার দেখাশোনার জন্য মিনতিকেই রেখেছিল নন্দা। রান্না করা থেকে ওষুধ খাওয়ানো, সব দায়িত্ব সে নিষ্ঠার সঙ্গে পালন করত। কিন্তু এই বিষয়টি জানার পরও ছায়াদেবী নন্দাকে কম কথা শোনাননি। তিনি বলেছিলেন, ছেলের উপর এত বড় সংসারের দায়িত্ব, তার উপর আবার বাবার জন্য কাজের লোক, মেয়ের বিয়ে হয়ে গেলে বাবা মায়ের আর মেয়ের উপর এত ভরসা করা উচিত নয়। আমি কি কখনো আমার মেয়ের উপর ভরসা করি? সেদিন নন্দা খুব শান্ত গলায় বলেছিল, মা, আপনার ছেলে আর বৌমা আছে, তাই আপনাকে কারোর উপর নির্ভর করতে হয় না। কিন্তু আমি বাবা মায়ের একটা মাত্রই সন্তান, আমি ছাড়া বাবার তো আর কেউ নেই। ছায়াদেবীর সঙ্গে সঙ্গে বলেছিলেন, নিজে যদি 2টো টাকা রোজগার করতে হতো তাহলে বুঝতে পারতে সংসার চালানো কত কঠিন। নন্দা জানত একথার উত্তর দিলে শুধু অশান্তিই বাড়বে, তাই সে চুপ করেছিল। তবে একমাত্র স্বামী পলাশই সবসময় তার পাশে দাঁড়িয়েছে। পলাশ বলেছিল, দেখো, মায়ের বয়স হয়েছে, মায়ের সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই, আমি তো সবসময় তোমার পাশেই আছি, তাই মায়ের প্রতিটা কথার উত্তর দেওয়ার দরকার নেই। স্বামীর এই ভরসাটুকুই নন্দাকে প্রতিদিন নতুন করে শক্তি যোগায়। দুপুরের রান্না শেষ হয়েছে, সবাইকে খাইয়ে নিজের 4 বছর ছেলে বিল্টুকেও খাইয়ে দিয়েছে নন্দা। এবার সে নিজের ঘরে তৈরি হচ্ছে। পলাশ ফোন করে জানিয়েছে অফিস থেকে ফিরে এসে নন্দাকে নিয়ে বাবার বাড়ি যাবে। অনেকক্ষণ পর যেন নন্দার মনে একটু স্বস্তি ফিরে এসেছে। বাবাকে আজ অন্তত দেখতে যেতে পারবে। ঠিক সে সময় দরজায় হালকা শব্দ হলো। ছায়াদেবী ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকলেন। নন্দা অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল।
কোথাও বেরোচ্ছ নাকি বৌমা? কই, আমাকে তো কিছু জানাওনি। ঘরে ঢুকে প্রশ্ন করলেন ছায়া দেবী। নন্দা শান্ত গলায় বলল, আসলে মা, বাবার শরীরটা ভালো নেই, কাল থেকেই অসুস্থ। আজ বিকেলে ঠিক করেছিলাম বাবাকে একবার ডাক্তারের কাছে নিয়ে যাব, কিন্তু হঠাৎ করে তনয়া আর জামাইবাবু চলে এলেন, তাই আর বেরোতে পারিনি। আপনার ছেলে ফোন করে বলেছে অফিস থেকে ফিরেই আমাকে নিয়ে যাবে। বাবার একটা চেক আপ করানো খুব দরকার। ছায়াদেবী একটু থেমে বললেন, তনয়া বলছিল ওর নাকি লুচি খেতে খুব ইচ্ছে করছে, তাই ভাবলাম তোমাকে বলি, তুমি ময়দাটা মেখে আর লুচিগুলো বেলে দাও, আমি ভেজে নেব। তবে যখন বেরোনোর সময় ঠিক করে ফেলেছ, তখন আর কি বলবো। এই বয়সে আমার পক্ষে এতক্ষণ দাঁড়িয়ে সব কাজ করা আর সম্ভব নয়। মেয়েটা এত করে খেতে চাইল, সেটাও আর বানিয়ে দিতে পারলাম না। নন্দা মৃদু হেসে বলল, মা, হাতে তো এখনো কিছুটা সময় আছে। আমি ময়দা মেখে দিচ্ছি, লুচিগুলো বেলে দিচ্ছি, আপনি শুধু ভেজে নেবেন। কথা মতো নন্দা আবার রান্নাঘরের কাজে লেগে গেল। ময়দা মেখে লিচি কেটে একের পর এক লুচি বেলা শুরু করলো। ঠিক তখনই পলাশ অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে রান্নাঘরে এলো। নন্দাকে কাজ করতে দেখে সে অবাক হয়ে বলল, কি হলো নন্দা, তোমাকে তো বলেছিলাম তৈরি হয়ে থাকতে। ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের আর মাত্র আধ ঘন্টা বাকি, এখনই বেরোতে হবে। ছায়াদেবী তখন বললেন, আসলে তোর বোন এসেছে, ওর লুচি খেতে ইচ্ছে করছিল, তাই নন্দাকে বললাম ময়দা মেখে আর লুচিগুলো বেলে দিতে। আমার একার পক্ষে আর সব সামলানো সম্ভব নয়। পলাশ শান্ত গলায় বলল, এখন আমাদের বেরোতেই হবে, অনেক দেরি হয়ে গেছে। আমি বরং তনয়াকে ডেকে দিচ্ছি, ও লুচি বেলে দেবে, তুমি ভেজে নিও। ছায়াদেবী সঙ্গে সঙ্গে রেগে উঠলেন, বোনটা সবে বাপের বাড়ি এসেছে, আর তাকে দিয়ে কাজ করাবি? কথা শুনে তনয়া ঘর থেকে বেরিয়ে এসে বলল, কি হয়েছে মা? পলাশ বলল, নন্দার বাবার শরীর খুব খারাপ, ওনাকে এখনই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। মা বলছিল তোর জন্য লুচি বানাবে, তাই ভাবছিলাম তুই যদি একটু মাকে সাহায্য করিস। তনয় আর এক মুহূর্ত দেরি না করে বলল, অবশ্যই করব, কিন্তু বৌদির বাবার শরীর এত খারাপ, সেটা তো আমি জানতামই না। জানলে সকালে বৌদিকে বলতাম, তুমি আগে বাবার কাছে চলে যাও, এখানে আমরা সব সামলে নিতাম। তারপর নন্দার দিকে তাকিয়ে বলল, বৌদি, তুমি একদম চিন্তা করো না, আমি আছি। আর সত্যি বলতে কি, আমি তো মাকে বলেইছিলাম আজ আর লুচি বানাতে হবে না, সারাদিন এত রকম ভালো ভালো রান্না হয়েছে, সেটাই যথেষ্ট ছিল। কিন্তু মা আমার কথা শুনলেই না। তুমি নিশ্চিন্তে যাও বৌদি, আর ডাক্তারের কাছে পৌঁছে কি বললেন আমাকে অবশ্যই ফোন করে জানিও, আমার খুব চিন্তা হবে। তনয়ের কথা শুনে নন্দার চোখ ভিজে উঠল। সে শুধু মৃদু হেসে মাথা নাড়ল। এরপর পলাশ ও নন্দা দ্রুত বেরিয়ে গেল। ওরা বেরিয়ে যেতেই ছায়াদেবী বিরক্ত গলায় বললেন, ভাবলাম ওদের একটু আটকে রাখবো, তা না করে তুই এসে সব মাটি করে দিলি। তনয়া শান্তভাবে মায়ের পাশে দাঁড়িয়ে বলল, মা, তুমি কিন্তু ভুল ভাবছ। বৌদির বাবা একা মানুষ, মাসিমাও আর নেই, এমন অবস্থায় বৌদির তো ছুটে যাওয়াই উচিত। ছায়াদেবী বললেন, মেয়েদের বিয়ে হয়ে গেলে বাবার বাড়ির লোকেদের এতটা মেয়ের উপর নির্ভর করা ঠিক নয়। তনয়া ধীরে ধীরে বলল, মা, আমার ক্ষেত্রে হয়তো তোমার জন্য বারবার ছুটে আসতে হয় না, কারণ আমি জানি দাদার বৌদি তোমার সব দায়িত্ব পালন করছে। কিন্তু বৌদির তো বাবা ছাড়া আর কেউ নেই, সে একমাত্র মেয়ে, তাই বাবার প্রতি ওর দায়িত্বও আছে। সংসারের কর্তব্য যেমন আছে, তেমনি জন্মদাতার প্রতিও কর্তব্য আছে। ছায়াদেবীর মুখে তখন আর কোনো কথা রইল না। তিনি শুধু বললেন, তোর ভালোর জন্যই বলছিলাম, এতদিন পরে এলি, তোকে ভালো করে কিছু খাওয়াতেও পারলাম না। তনয় বলল, ভালো মন্দ তো সারাদিনই খেলাম মা, আর আজ সন্ধ্যাতেই আমাকে ফিরতে হবে, কাল রণজয়ের অফিস আছে। তাছাড়াও ওর মা এ বাড়িতে একা আছেন। ছায়াদেবী অবাক হয়ে বললেন, একটা রাতও থাকবি না? না মা, তনয়া উত্তর দিল, তুমি তো জানো বয়স হয়েছে মায়ের, রণজয় কখনো ওনাকে একা রেখে নিশ্চিত থাকতে পারে না, তাই আজই ফিরতে হবে। এদিকে লুচি ভাজা শেষ হতে তনয়ের ফোন বেজে উঠল। ফোনের ওপাশে নন্দা, বাবার চেক আপ হয়ে গেছে, ডাক্তার বলেছেন ভয়ের তেমন কিছুই নেই, তবে আজকের রাতটা খুব নজরে রাখতে হবে, তাই আজ আমি বাবার কাছেই থাকছি। তনয়ের স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, তুমি একদম চিন্তা করো না, আজকের রাতটা আমরা এখানকার সব সামলে নেব, তুমি শুধু বাবার পাশে থেকো, আর কোনো দরকার হলে সঙ্গে সঙ্গে ফোন করবে।
পরের দিন সকালে নন্দা বাড়ি ফিরে এলো। রাতভর বাবার পাশে থাকার ক্লান্তি থাকলেও মুখে ছিল একরাশ স্বস্তি। ডাক্তার জানিয়েছেন সময় মতো ওষুধ খেলে আর নিয়ম মেনে চললে আপাতত ভয়ের কিছু নেই। বাড়িতে ঢুকে সে তাড়াতাড়ি রান্নাঘরে চলে গেল। পলাশের অফিসে যাওয়ার সময় হয়ে এসেছে। তার জন্য সকালের জলখাবার আর টিফিন তৈরি করতে হবে। ছোট্ট বিল্টু মাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরল। মা, তুমি আর যাবে না তো? ছেলেকে বুকে জড়িয়ে নন্দা বলল, না বাবা, এখন আর কোথাও যাচ্ছি না। ঠিক তখনই তনয়া রান্নাঘরে এসে বলল, বৌদি, বিল্টু কিন্তু রাতে একটুও কাঁদেনি। তুমি একা একা তা তাড়াহুড়ো করো না, আমি আসি। আমরা দুজনে মিলে কাজটা করে ফেলব। এমন সময় ছায়াদেবীও রান্নাঘরে এলেন। কি গো বৌমা, তোমার বাবা এখন কেমন আছেন? নন্দা উত্তর দিল, ভালো আছে। ডাক্তার বলেছেন সময় মতো ওষুধ খেলেই আর কোনো সমস্যা হবে না। আমি মিনতি দিদিকেও অনেক ভালো করে বুঝিয়ে দিয়েছি। ছায়াদেবী বললেন, রণজয়কে তো তাড়াতাড়ি ফিরে যেতে হলো। তনয়া অফিস থেকে ছুটি নিয়েছি বলে ওর অসুবিধে নেই। রণজয় বলেছি আজ বিকেলে এসে ওকে নিয়ে যাবে। ঠিক তখনই তনয়া আবার বলল, আচ্ছা বৌদি, দাদা টিফিনে কি নিয়ে যাবে বলো, আমি চটপট বানিয়ে দিচ্ছি। দুজনে মিলে হাসি মুখে রান্নার কাজে লেগে গেল। সেই দৃশ্য দেখে ছায়াদেবী নিঃশব্দে রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন। আজ নন্দার মনটা অনেক হালকা। এতদিন যখনই বাবার বাড়ি যাওয়ার কথা উঠেছে তখনই ছায়াদেবীর নানা কটু কথা শুনতে হয়েছে, কিন্তু আজ যেন সবকিছু বদলে যাচ্ছে। তনয়া মৃদু হেসে বলল, আশা করি এবার থেকে তোমার আর বাবার কাছে যেতে কোনো অসুবিধে হবে না। আমি মাকে পারি যতটা পারি বুঝিয়েছি। একটু থেমে সে আবার বলল, দেখো বৌদি, আমি চাকরি করি। বিয়ের পর আমার মা বাবার দায়িত্ব আমাকে খুব বেশি নিতে হয়নি, কারণ আমি জানি দাদা আর তুমি মাকে দেখছো। আমি নিশ্চিন্ত থাকতে পারি। আর শ্বশুরবাড়িতে আমার শাশুড়ির দায়িত্ব নেওয়া আমার কর্তব্য। কিন্তু তোমার তো বাবা ছাড়া আর কেউ নেই, তাই তার পাশে দাঁড়ানো তোমার সমান কর্তব্য। নন্দা আবেগ ভরা গলায় বলল, আজ মাকে এত শান্ত দেখে আমি বুঝতেই পেরেছিলাম নিশ্চয়ই তুমি একে সব বুঝিয়েছ। এতক্ষণ পরে পলাশ খেতে বসল। ঠিক তখনই ছায়াদেবী বললেন, শোন পলাশ, এভাবে যদি বারবার হঠাৎ করে শ্বশুরবাড়ি ছুটতে হয় তাহলে তো খুব অসুবিধে হবে। তোর অফিস আছে, সংসারের অনেক দায়িত্ব। পলাশ শান্তভাবে বলল, কিন্তু মা, নন্দার বাবা তো একা মানুষ, তার দিকটাও তো আমাদের দেখতে হবে। ছায়াদেবী কিছুক্ষণ চুপ থেকে বললেন, আমি একটা কথা ভাবছিলাম, নন্দার বাবাকে যদি আমাদের বাড়িতে নিয়ে আসা যায়। উনি তো একাই থাকেন। এখানে থাকলে সবাই মিলে দেখাশোনা করতে পারবো। শরীর খারাপ হলেও সঙ্গে সঙ্গে বুঝতে পারবো। আর একা একা থাকতেও হবে না। মায়ের মুখে এই কথা শুনে পলাশ যেন অবাক হয়ে গেল। নন্দা বিস্ময়ে ছায়াদেবীর দিকে তাকিয়ে রইলেন। ছায়াদেবী নন্দার দিকে তাকিয়ে বললেন, বৌমা, আমার কথাটা কি ভুল বললাম? তনয়া আনন্দে বলে উঠল, মা, তোমার এই সিদ্ধান্তটা আমার খুব ভালো লাগলো। দাদা অফিসে যাক, তার ওপর আমরা তিনজনে গিয়ে বৌদির বাবাকে নিয়ে আসবো। ঠিক তখনই বিল্টু দৌড়ে এসে বলল, দাদু আসবে, খুব মজা হবে, আমি দাদুর সঙ্গে খেলবো। সকলেই হেসে উঠল। দুপুরে নন্দা, তনয়া আর ছায়াদেবী মিলে অতীশবাবুর বাড়িতে গেলেন। প্রথমে অতীশবাবু রাজি হচ্ছিলেন না, বারবার বলছিলেন, আমি তোমাদের ওপর বোঝা হয়ে থাকতে চাই না। তখন ছায়াদেবী নিজেই বললেন, আপনি বোঝা নন, আপনি আমাদের পরিবারেরই একজন। চলুন সবাই মিলে একসঙ্গে থাকি। অবশেষে সবার আন্তরিক অনুরোধে অতীশবাবু রাজি হলেন। এর পরের দিনগুলো যেন নতুন আনন্দে ভরে উঠল। অতীশবাবুর শরীর খারাপ হলে সবাই মিলে যত্ন নিত। পলাশকে আর দুই বাড়ির মধ্যে ছোটাছুটি করতে হতো না। নন্দার মন থেকেও সব দুশ্চিন্তা দূর হয়ে গেল। বিল্টু সারাদিন দাদুর সঙ্গে গল্প করত, খেলাধুলা করত। নাতির সঙ্গ পেয়ে অতীশবাবুর মন আরো ভালো হয়ে উঠল। কয়েকদিন পর নন্দা ছায়াদেবীর ঘরে এসে বলল, মা, আপনি যেটা করলেন তার জন্য আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো জানি না। ছায়াদেবী নন্দার হাত ধরে বললেন, ধন্যবাদ নয় বৌমা, বরং আমাকেই ক্ষমা করে দিও। এই সিদ্ধান্তটা আমার অনেক আগেই নেওয়া উচিত ছিল। আমি তোমার প্রতি অনেক অন্যায় করেছি। আজ বুঝতে পারছি একজন মেয়ের কাছে শ্বশুরবাড়ি যেমন আপন, তেমনই জন্মদাতা বাবা মাও সমান আপন। নন্দার চোখ ভিজে উঠল। সে মৃদু হেসে বলল, এ কি বলছেন মা? মা হয়ে সন্তানের একটু শাসন করতেই পারেন,
সেখানে আবার ক্ষমা চাওয়ার কি আছে? আজ থেকে আমরা সবাই একসঙ্গে থাকব। এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। সেদিন এই বাড়িতে শুধু একটি পরিবারের নয়, দুটি পরিবারের হৃদয়ের মিলন ঘটেছিল। শিক্ষা একজন মেয়ে বিয়ের পর শ্বশুরবাড়ির দায়িত্ব পালন করবে, এটাই স্বাভাবিক। কিন্তু তাই বলে জন্মদাতা বাবা মায়ের প্রতি তার দায়িত্ব কখনো শেষ হয়ে যায় না। একজন ভালো শ্বশুরবাড়ি সেই দায়িত্বকে সম্মান করে, বাধা দেয় না। পরিবার তখনই সত্যিকারের পরিবার হয়ে ওঠে যখন সেখানে সম্পর্কের চেয়ে বড় হয় মানবিকতা, ভালোবাসা, পারস্পরিক শ্রদ্ধা এবং একে অপরের পাশে থাকার মানসিকতা। সমাপ্ত। বোনাস গল্প পড়ার অনুরোধ রইল। গরম ভাতের সঙ্গে নিজের জন্য বানানো ইলিশ মাছটা শাশুড়ির ডাস্টবিনে ফেলে দিয়েছিল, কারণ উনি মাছের গন্ধ সহ্য করতে পারেন না। আর আমার স্বামী বলেছিল আমি নাকি ইচ্ছে করেই সবাইকে বিরক্ত করার জন্য মাছ রান্না করেছি। সেদিন রাতের খাবার টেবিল ছেড়ে আমি নিজের ঘরে চলে গিয়েছিলাম, কিন্তু পরদিন আমি যা করেছিলাম তাতে ওরা বারবার আফসোস করেছিল আগের রাতে আচরণের জন্য। রাতের খাবারের টেবিলে হঠাৎ করেই আমার স্বামী রায়হান চামচটা জোরে থালায় আঘাত করল। টং করে একটা শব্দ হতেই সবাই চুপ হয়ে গেল। রায়হান ভ্রুকুচকে আমার দিকে তাকিয়ে বলল, তুমি কি কিছুই বোঝো না? মাছ রান্না করতেই হবে। তুমি তো জানো আমার মা মাছের গন্ধ একদম সহ্য করতে পারে না। আমি তখন ওর বাটিতে ডাল তুলে দিচ্ছিলাম। হাতটা মাঝ আকাশেই থেমে গেল। শান্ত গলায় বললাম, টেবিলে 8টা পদ আছে রায়হান, সবার জন্য আলাদা আলাদা খাবার করেছি। সে ঠোঁট বাঁকিয়ে বলল, একটা পদ কম হলে কি ক্ষতি হতো? এবারই কেউ মাছ পছন্দ করে না, তারপরও তুমি জোর করে রান্না করেছ। কাকে বিরক্ত করতে চাও? আমি ওর চোখের দিকে তাকিয়ে বললাম, কাউকে না, আমি নিজের জন্য রান্না করেছি। অনেকদিন মাছ খাই না, আমার খুব ইচ্ছে করছিল। এতক্ষণ চুপ করে থাকা আমার শাশুড়ি সালেহা বেগম এমনভাবে তাকালেন যেন আমি টেবিলে খাবার না, বিষ এনে রেখেছি। গলাটা শুকিয়ে গেল আমার, তবুও নিজেকে সামলে বললাম, আজ আমার জন্মদিন। বাবা বেঁচে থাকতে প্রতি জন্মদিনে আমাকে ইলিশ মাছ ভেজে খাওয়াতেন। সেই স্মৃতির জন্যই বানিয়েছি। কারো ভালো না লাগলে না খেলেই হবে। টেবিলে তো আরো অনেক কিছুই আছে। রায়হানের মুখ আরো শক্ত হয়ে গেল। এই গন্ধওয়ালা জিনিসের দরকার কি ছিল? মুহূর্তে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সারাদিন অফিস থেকে ফেরার পথে বাজারে গিয়েছিলাম। নিজ হাতে মাছ কিনেছি। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে পরিষ্কার করেছি। মশলা বেটে রান্না করেছি শুধু নিজের জন্য, শুধু একটা দিনের জন্য। কিন্তু তাদের চোখে সেটা যেন ভয়ঙ্কর অপরাধ। টেবিলে রাখা বাকি 7টা পদ ছিল এই পরিবারের পছন্দ মতো। শাশুড়ির জন্য কম তেল মশলার সবজি, রায়হানের জন্য পেঁয়াজ ছাড়া মুরগির ঝোল, ননদ মেহেরিনের জন্য ঘি ছাড়া পোলাও। কেউ কি খেতে পছন্দ করে, কি অপছন্দ করে, সব আমার মুখস্থ। 5 বছরে একদিনও ভুল করিনি। কিন্তু আমার পছন্দের একটি খাবারও কি এই বাড়িতে জায়গা পাবে না? হঠাৎ সালেহা বেগম চেয়ার ঠেলে উঠে দাঁড়ালেন। কোনো কথা না বলে মাছের প্লেটটা হাতে তুলে নিলেন। আমি সঙ্গে সঙ্গে উঠে বললাম, আম্মা, প্লেটটা নামিয়ে রাখুন। তিনি শুনলেন না, সোজা রান্নাঘরের দিকে চলে গেলেন। আমি পেছন পেছন গেলাম। আর পরের মুহূর্তে আমার চোখের সামনে পুরো মাছটা ডাস্টবিনে উল্টে ফেললেন। মনে হলো কেউ আমার বুকের ভেতরটা ছিঁড়ে ফেলল। আমি নিঃশ্বাস নিতে ভুলে গেলাম। ননদ মেহেরিন নাক চেপে ধরে হেসেই বলল, কি ভাবি, এখন কাঁদবেন নাকি? 5 বছর হয়ে গেছে এ বাড়িতে এসেছেন, তারপরেও গ্রামের বাড়ির অভ্যেসগুলো ছাড়তে পারলেন না। কথাগুলো কানে ঢুকতে মাথার ভেতর ঝাঁঝালো শব্দ উঠল। আমি কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু ঠিক তখনই মনে পড়ল 5 বছর আগের একটা দিন। বিয়ের মঞ্চে বসে রায়হান আমার হাত ধরে বলেছিল, তোমার সব পছন্দ অপছন্দ আমি সারা জীবন মনে রাখব। সে মানুষটাই আজ আমার দিকে তাকিয়ে আছে বিরক্তি নিয়ে। 5 বছরে আমি এই পরিবারের প্রত্যেকটা মানুষের যত্ন নিয়েছি। কেউ অসুস্থ হলে রাত জেগে থেকেছি। কার কি খেতে ভালো লাগে কি লাগে না সব মাথায় রেখেছি। কিন্তু আমার কথা, আমার পছন্দ, আমার জন্মদিন কাউকে কি একবারও মনে করে দিতে হয়েছে? নাদিয়া, রায়হানের কণ্ঠে ধমক। আমি তাকালাম। সে আঙ্গুল দিয়ে টেবিল চাপড়ে বলল, নাটক অনেক হয়েছে। কাল মেহেরিনের বরের পরিবার আসবে। আমি চাই না কেউ তোমার এই মুখ দেখে অস্বস্তি বোধ করুক। আজ রাতে রান্নাঘর গুছিয়ে ফেলো। আর কাল সকালে বাজার থেকে সবকিছু নিয়ে আসবে।
আমি ধীরে ধীরে অ্যাপ্রনটা খুলে চেয়ারের পেছনে রাখলাম। তারপর শান্ত গলায় বললাম, তোমরা নিজেরাই বাজার করবে। ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে এলো। শাশুড়ি অবিশ্বাসের চোখে তাকালেন। কি বললে? আজ থেকে আমি এই বাড়িতে আর রান্না করব না। রায়হানের মুখ লাল হয়ে উঠল। আবার বলো। আমি এবার সরাসরি ওর চোখে চোখ রাখলাম। আমি আর রান্না করব না। মেহেরিন সঙ্গে সঙ্গে হেসে উঠল। শুনেছেন ভাইয়া, ভাবি আমাদের খাবার দিয়ে ব্ল্যাকমেল করছে। তারপর ঠোঁট বাঁকিয়ে বলল, মা অসুস্থ, তবুও ওনাকে দাঁড়িয়ে রান্না করতে হবে, আর ভাবি আরাম করে ঘুমাবে। আমি আর একটা কথাও বললাম না। চুপচাপ নিজের ঘরের দিকে হাঁটলাম। দরজাটা বন্ধ করার ঠিক আগ মুহূর্তে শুনলাম সালেহা বেগম বলছেন, মানুষকে যতই ভালোবাসো, কিছু মানুষ কোনোদিন কৃতজ্ঞ হয় না। কথাটা শুনে বুকের ভেতর কেমন যেন হেসে উঠল। কারণ 5 বছর ধরে কৃতজ্ঞতা কাকে বলে সেটা আমিই তো খুঁজে পাইনি। ঘরে ঢুকে দরজা বন্ধ করলাম, পর্দা টেনে দিলাম। তারপর বিছানার কোণে বসে ফোনটা হাতে নিলাম। বাইরে তখনও ওদের কথা শোনা যাচ্ছে। হঠাৎ রায়হানের কণ্ঠ ভেসে এলো, ওকে নিয়ে মাথা ঘামিও না। ওর বাবা মা কেউ বেঁচে নেই, যাওয়ারও কোথাও নেই। 2 দিন রাগ করবে, তারপর ঠিক হয়ে যাবে। কথাগুলো শুনে বুকের ভেতরটায় হিম হয়ে গেল। তাহলে এটাই ওর ধারণা, আমার কোনো আশ্রয় নেই বলে আমি সব অপমান সহ্য করে যাব? চোখের কোণে পানি জমে উঠল। কিন্তু এবার কান্না এলো না, বরং ভেতরে ভেতরে একটা সিদ্ধান্ত শক্ত হয়ে উঠল। ফোনের কন্ট্যাক্ট লিস্ট করলাম। অনেকক্ষণ তাকিয়ে থেকে একটা নম্বরে কল দিলাম। ওপাশে কল রিসিভ হতে আমি ধীরে ধীরে বললাম, আপনারা কাল সকালে চলে আসবেন। আমি রাজি। কথাটা বলেই ফোন কেটে দিলাম। ঘরটা অন্ধকার হয়েছিল, আর আমার বুকের ভেতর জমে থাকা অপমান, কষ্ট আর অভিমান মিলে একটা ঝড় তৈরি করছিল। আমি কখনো চাইনি এমন সিদ্ধান্ত নিতে, কিন্তু ওরা আমাকে সেই জায়গায় ঠেলে দিয়েছে। আমি আর রান্না করব না। আমার কণ্ঠে কোনো রাগ ছিল না, ছিল শুধু ক্লান্তি। একটা মানুষ যখন বারবার ভাঙতে ভাঙতে একদম শেষ প্রান্তে পৌঁছে যায়, তখন তার গলায় আর চিৎকার থাকে না, থাকে শুধু সিদ্ধান্ত। রায়হান আমার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল। মনে হলো সে বিশ্বাসই করতে পারছে না আমি সত্যি কথাটা বলেছি। কিন্তু আমার আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায়নি। ঘুরে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছিলাম। সারা রাত তেমন ঘুম হয়নি। বাবার কথা মনে পড়ছিল, জন্মদিনের কথা মনে পড়ছিল, আর ডাস্টবিনে পড়ে থাকা মাছটার কথাও। ভোরের দিকে একটু ঘুম এসেছিল। সকালে ঘুম ভাঙল কলিং বেলের শব্দে। আমি বিছানায় বসেই রইলাম। বাইরে দরজা খোলার শব্দ পেলাম। তারপর কয়েকটা অপরিচিত কণ্ঠস্বর। ড্রয়িং রুমে কারা যেন এসেছে। শাশুড়ির গলায় অস্থিরতা, মেহেরিনের গলায় উত্তেজনা, রায়হানের গলায় বিরক্তি। আমি ধীরে ধীরে উঠে বসে রইলাম। কিছুক্ষণ পর দরজায় জোরে ধাক্কা পড়ল। নাদিয়া, দরজা খোলো। রায়হানের গলা। আমি দরজা খুললাম না। আবার ধাক্কা। নাদিয়া, বলছি দরজা খোলো। আমি এবার উঠে গিয়ে দরজা খুললাম। রায়হানের চোখে মুখে রাগ। কি শুরু করেছে তুমি? কি করেছি? বাইরে মানুষ এসেছে তো? আমার শান্ত উত্তর শুনে সে আরো বিরক্ত হয়ে গেল। তো মানে? রান্না কোথায়? বাজার কোথায়? তুমি কিছুই করনি? আমি ওর দিকে তাকিয়ে বললাম, আমি তো কাল রাতেই বলেছিলাম আর রান্না করব না। রায়হান যেন কথাটা শোনেইনি। তুমি ভেবেছো এসব করে আমাদের জব্দ করবে? আমি কোনো উত্তর দিলাম না। ঠিক তখনই ড্রয়িং রুম থেকে সালেহা বেগমের গলা ভেসে এলো, রায়হান, এদিকে আয় তো। রায়হান বিরক্ত মুখে চলে গেল। আমি দরজার কাছে দাঁড়িয়ে রইলাম। তারপর শুনতে পেলাম এক মহিলার গলা, ভদ্র, শান্ত। আমরা আসলে বিষয়টা নিয়ে শেষবারের মতো কথা বলতে চেয়েছিলাম। আরেকজন বললেন, সিদ্ধান্তটা সম্পূর্ণ নাদিয়ার, আমরা কাউকে জোর করতে আসিনি। ড্রয়িং রুমে হঠাৎ অস্বস্তিকর নীরবতা নেমে এলো। মেহেরিন বলল, কারা এরা? কেউ একজন উত্তর দিল, আমরা একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে এসেছি। আমার বুকের ভেতরটা ধীরে ধীরে কেঁপে উঠল। গতরাতে ফোনে যাদের সঙ্গে কথা বলেছিলাম তারা এসে গেছে। বাইরে কি হচ্ছে আমি দেখতে যাচ্ছিলাম না, কারণ সিদ্ধান্ত নেওয়ার আগে আমি বহুবার ভেবেছি, অনেকবার নিজেকে বুঝিয়েছি, অনেকবার নিজেকে থামিয়েছি। কিন্তু যদি মানুষকে বারবার বোঝানো হয় তার কোনো মূল্য নেই, একসময় সে নিজেই নিজের মূল্য খুঁজতে বেরিয়ে পড়ে। বাইরে কথাবার্তা চলছিল, কখনো উঁচু গলায়, কখনো নিচু স্বরে। এর মাঝেই হঠাৎ শুনলাম শাশুড়ির বিস্মিত কণ্ঠ, কি বলছেন? এতদিন পরে? তারপর মেহরিনের গলা, না, এটা হতে পারে না। আমি চোখ বন্ধ করলাম। গত রাতের অপমানগুলো আবার মনে পড়ল।
ডাস্টবিনে ছুঁড়ে ফেলা খাবার, জন্মদিন ভুলে যাওয়া মানুষগুলো, আর সেই কথা, ওর তো কোথাও যাওয়ার জায়গা নেই। আমার ঠোঁটের কোণে কষ্ট মেশানো একটা হাসি ফুটে উঠল। মানুষ সবচেয়ে বড় ভুলটা তখনই করে যখন ভাবে অন্য কারো আর কোনো পথ খোলা নেই। বাইরে আবার কলিং বেল বেজে উঠল। তারপর নতুন কিছু কণ্ঠস্বর। বাড়ির ভেতরের পরিবেশ আরো অস্থির হয়ে উঠল। আমি ধীরে ধীরে জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। আকাশটা মেঘলা, ঠিক আমার মনের মতো। কিন্তু মেঘের আড়ালেও তো সূর্য থাকে। হয়তো আমার জীবনেও কোথাও একটা আলো অপেক্ষা করছে। আর সেই আলোর দিকেই আমি প্রথমবারের মতো এক পা বাড়িয়েছি। দরজা বন্ধ করে বিছানায় বসিয়ে আমি অনেকক্ষণ মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়েছিলাম। ওপাশে যার সঙ্গে কথা বলেছিলাম তিনি ছিলেন আমার আইনজীবী, অ্যাডভোকেট মাহবুব রহমান। আরও বড় কথা, তিনি আমার বাবার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। বাবা মারা যাওয়ার পর থেকে তিনি সবকিছু দেখাশোনা করতেন। আমি ধীরে ধীরে চোখ বন্ধ করলাম। মনে পড়ল বাবার কথা। আমার বাবা গ্রামের সাধারণ কৃষক ছিলেন না, যেমনটা রায়হানের পরিবার সবসময় ব্যঙ্গ করে বলতো। তিনি ছিলেন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আমাদের এলাকায় জমি, বাড়ি আর বেশ কিছু সম্পত্তি ছিল তার। মারা যাওয়ার আগে তিনি শহরের এই বাড়িটা আমার নামে লিখে দিয়েছিলেন, যে বাড়িতে গত 5 বছর ধরে রায়হান, তার মা আর তার বোন দিব্যি বসবাস করছে। সে বাড়ির একমাত্র মালিক আমি। বিয়ের পর রায়হান বলেছিল, বাড়িটা তোমার নামে থাকলে মা খারাপ ভাববে। আপাতত সবাইকে বলি বাড়িটা আমার ভাড়া নেওয়া। আমি তখন থেকে ওকে অন্ধের মতো বিশ্বাস করতাম, ভালোবাসতাম। তাই প্রশ্ন করিনি, আপত্তিও করিনি। এরপর থেকে সবাই ভেবেছে বাড়িটা রায়হানের, আর আমি চুপ থেকেছি। কিন্তু গত রাতের পর আর চুপ থাকার শক্তি আমার ছিল না। রাত শেষ হতে না হতেই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। ভোরবেলা উঠে আলমারি খুললাম। কয়েকটা গুরুত্বপূর্ণ কাগজপত্র, কিছু গয়না, নিজের কাপড় চোপড় সব গুছিয়ে 2টা বড় ব্যাগে ভরে ফেললাম। সকাল 7টার দিকে ঘরের বাইরে হইচই শুরু হলো। শাশুড়ির চিৎকার শোনা গেল, মেহেরিন, তাড়াতাড়ি ওঠ, আজকে ছেলের পক্ষের মানুষজন আসবে, এখনো কত কাজ বাকি। আমি শান্তভাবে বেগের চেন টেনে বন্ধ করলাম। তারপর দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। রায়হান তখন চা খাচ্ছিল। আমাকে ব্যাগ হাতে দেখে ভ্রু কুঁচকে বলল, কোথায় যাচ্ছ? আমি কোনো আবেগ ছাড়াই উত্তর দিলাম, চলে যাচ্ছি। সে হতভম্ব হয়ে গেল। মানে মানে আমি আর ফিরব না। আমার কথা শেষ হতেই রান্নাঘর থেকে সালেহা বেগম বেরিয়ে এলেন, মুখ ভর্তি রাগ। যাও, কে আটকাচ্ছে? ভাবছো তুমি না থাকলে আমরা চলতে পারবো না? আমি কোনো উত্তর দিলাম না, শুধু হালকা হাসলাম। কারণ কিছু সত্যি আছে যেগুলো মুখে বলতে হয় না, সময় নিজেই বলে দেয়। আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম। সারা পথ একবারও পেছনে তাকাইনি। দুপুরের দিকে অ্যাডভোকেট মাহবুব রহমান ফোন করলেন। মা, সব কাগজ প্রস্তুত। তুমি যেভাবে বলেছিলে সেভাবেই ব্যবস্থা করা হয়েছে। আমার বুকের ভেতর কেমন যেন কেঁপে উঠল, কষ্ট হচ্ছিল, তবুও মনে হচ্ছিল এটাই ঠিক। অন্যদিকে বাড়িতে তখন অন্য অবস্থা। মেহরিনের সম্ভাব্য শ্বশুরবাড়ির লোকজন বিকেলে আসবে, আর বাড়ির রান্নাঘর যেন যুদ্ধক্ষেত্র। 5 বছর ধরে আমি একা হাতে পুরো সংসার সামলেছি। আজ প্রথম দিন তারা বুঝতে পারছিল কাজগুলো আসলে কত কঠিন। শাশুড়ি একবার রান্নাঘরে যান, আবার বেরিয়ে আসেন। মেহরিন একটার পর একটা রান্না নষ্ট করে ফেলছে। রায়হান বিরক্ত হয়ে কখনো বাজারে ছুটছে, কখনো গ্যাসের সামনে দাঁড়াচ্ছে, কিন্তু কোনো কিছুই ঠিকঠাক হচ্ছিল না। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামল। অবশেষে মেহরিনের সম্ভাব্য শ্বশুরবাড়ির লোকজন এসে পৌঁছালো। ড্রয়িং রুমে সবাই বসেছে, কেউ বিব্রত, কেউ অস্বস্তিতে। রায়হান জোর করে হাসি মুখ রাখার চেষ্টা করছে। মেহরিনের কপাল ঘামে ভিজে গেছে, আর সালেহা বেগমের মুখের রং বারবার বদলে যাচ্ছে। ঠিক তখনই বাড়ির কলিং বেল আবার বেজে উঠল, টং টং। সবাই একসাথে দরজার দিকে তাকালো। রায়হান ভেবেছিল হয়তো আরো কোনো অতিথি এসেছে। সে এগিয়ে গিয়ে দরজা খুলল, আর দরজা খুলতেই তার মুখের রং মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল। দরজার সামনে দাঁড়িয়েছিলেন অ্যাডভোকেট মাহবুব রহমান, তার সঙ্গে আমি আরও কয়েকজন। তাদের হাতে কিছু ফাইল, কিছু অফিসিয়াল কাগজপত্র। ড্রয়িং রুমে বসে থাকা সবাই বিস্ময়ে তাকিয়ে রইল, আর রায়হানের বুকের ভেতর অজানা এক আশঙ্কা ধীরে ধীরে জমতে শুরু করলো। আমি ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়েছিলাম। ঘরের ভেতর তখন এমন নীরবতা, যেন কেউ হঠাৎ সব শব্দ কেড়ে নিয়েছে। যে মানুষগুলো এতক্ষণ আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করছিল, তারা এখন একদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে।
রায়হানের চোখে অবিশ্বাস, শাশুড়ির চোখে আতঙ্ক, আর মেহরিনের মুখের রং বারবার বদলে যাচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয়, তাদের কাউকে দেখে আমার কোনো আনন্দ হচ্ছিল না, প্রতিশোধের সুখও না। কারণ মানুষকে হারিয়ে দেওয়ার আনন্দের চেয়ে ভালোবেসে হারানোর কষ্ট অনেক বড়। আইনজীবী চলে যাওয়ার পর বেশ কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না। শেষ পর্যন্ত রায়হানের নীরবতা ভাঙল। নাদিয়া, তুমি এসব আমার কাছ থেকে লুকিয়ে রাখলে কেন? আমি ওর দিকে তাকালাম। তুমি কি কোনোদিন জানতে চেয়েছিলে? রায়হান চুপ হয়ে গেল। আমি মৃদু হেসে বললাম, বিয়ের পর কতবার বলেছ এই বাড়িটা বিক্রি করে দাও, কিন্তু একবারও জিজ্ঞেস করনি কেন আমি রাজি হই না। কারণ জানতে চাওনি, শুধু নিজের প্রয়োজনটাই দেখেছ। মেহেরিন হঠাৎ বলে উঠল, এত বড় সম্পত্তির মালিক হলে এতদিন আমাদের বলনি কেন? আমি ওর দিকে তাকিয়ে বললাম, কারণ আমি পরিবার চেয়েছিলাম, ভাড়াটিয়া না। কথাটা শুনে মেহেরিন মাথা নিচু করে ফেলল। সালেহা বেগম কাপা গলায় বললেন, মা, আমরা যদি ভুল করে থাকি? আমি থামিয়ে দিলাম। ভুল? ভুল আর অপমান এক জিনিস না আম্মা। ভুল একবার হয়, আপনারা 5 বছর ধরে যা করেছেন সেটা অভ্যাস। ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল। সেদিনে আমি বাড়ি ছেড়ে চলে গেলাম। কোনো ঝগড়া করিনি, কোনো চিৎকার করিনি, কোনো নাটকও করিনি। শুধু নিজের কিছু কাপড়, কিছু স্মৃতি আর বাবার একটা পুরনো ছবি নিয়ে বেরিয়ে এসেছিলাম। পরের কয়েক সপ্তাহ অনেক কিছুই বদলে গেল। রায়হান বারবার ফোন করেছিল, মেসেজ পাঠিয়েছিল, দেখা করতে চেয়েছিল। প্রথম দিকে আমি কোনো উত্তর দিইনি, কারণ কিছু ক্ষত আছে যেগুলো ক্ষমা করা যায়, কিন্তু ভুলে যাওয়া যায় না। একদিন বিকেলে আইনজীবীর অফিসে রায়হানের সঙ্গে আমার দেখা হলো। অনেকদিন পর ওকে দেখে মনে হলো কয়েক বছরে বড়িয়ে গেছে। চোখের নিচে কালি, চেহারায় ক্লান্তি। কিছুক্ষণ চুপ থেকে সে বলল, আমি তোমাকে কখনো বুঝতে পারিনি, তাই না? আমি উত্তর দিলাম না। সে আবার বলল, যেদিন তোমার জন্মদিনের মাছটা ফেলে দেওয়া হলো, সেদিন আমি চাইলে তোমার পাশে দাঁড়াতে পারতাম, কিন্তু দাঁড়াইনি। সেদিন আমি স্বামী না, শুধু ছেলেই ছিলাম। আমার বুকের ভেতরটা হালকা কেঁপে উঠল। এটাই ছিল 5 বছরের প্রথম সত্য কথা, যা সে নিজের মুখে স্বীকার করল। রায়হান নিচু গলায় বলল, আমি জানি তুমি আর ফিরবে না, কিন্তু একটা কথা বলতে চাই। তুমি এই বাড়ির সবচেয়ে ভালো মানুষ ছিলে। আমরা কেউ সেটা বুঝিনি। আমি চুপচাপ বসে রইলাম, কারণ কিছু স্বীকারোক্তি অনেক দেরিতে আসে। এত দেরিতে যে সেগুলো আর কিছু বদলাতে পারে না। 6 মাস পরে আদালতের মাধ্যমে আমাদের বিচ্ছেদ সম্পন্ন হলো। আমি বাবার রেখে যাওয়া সম্পত্তির একাংশ বিক্রি করলাম, কিন্তু পুরোটা না। বাড়িটা রেখে দিলাম, কারণ ওখানে বাবার স্মৃতি ছিল। তবে সেখানে আর নিজে থাকলাম না। বাড়িটা একটি এতিমখানা পরিচালনাকারী প্রতিষ্ঠানের কাছে দীর্ঘমেয়াদে ব্যবহার করার জন্য দিয়ে দিলাম। যে বাড়িতে একসময় আমাকে নিজের মানুষ মনে করা হয়নি, সেখানে এখন আশ্রয় পাবে এমন কিছু শিশু যাদের সত্যি একটা ঘরের দরকার। 1 বছর পর একদিন হঠাৎ বাজারে সালিহা বেগমের সঙ্গে দেখা হয়। উনি অনেক শুকিয়ে গিয়েছিলেন। আমাকে দেখে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন। তারপর বললেন, মা, একটা কথা বলবো? বলুন। ওনার চোখ ভিজে উঠল। সেদিন যদি মাছটা না ফেলতাম, হয়তো সব কিছু অন্যরকম হতো। আমি অনেকক্ষণ চুপ থেকে বললাম, না আম্মা, সব কিছু সেদিন থেকে শুরু হয়নি, সেদিন শুধু শেষ হয়েছিল। উনি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। আমি আর কিছু বলিনি, হেঁটে চলে এসেছিলাম। আকাশে তখন বিকেলের রোদ, হালকা বাতাস বইছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ বাবার কথা মনে পড়ল। জন্মদিনের সেই মাছের কথা মনে পড়ল। আর মনে হলো, মানুষ কখনো একটা মাছের জন্য কাঁদে না, সে কাঁদে সম্মানের জন্য, ভালোবাসার জন্য, নিজের অস্তিত্বের জন্য। যেদিন একজন মানুষ বুঝতে পারে তার সম্মানের মূল্য অন্যের কাছে নেই, সেদিনই সে নতুন করে বাঁচতে শিখে। আর আমি সেদিন থেকে বাঁচতে শুরু করেছিলাম। সমাপ্ত। গল্প দুটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।